আপনি কি জানেন আপনার মাথায় এই মুহূর্তে ঋণের বোঝা কত? আমি বলে দিচ্ছি। কালের কণ্ঠ 5 এপ্রিল 2024। হেডলাইন, মাথা পিছু ঋণ বেড়ে 1.5 লাখ টাকা। তার মানে আমাদের দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের মাথায় ঋণের বোঝা 1,50,000 টাকা। সব মিলিয়ে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $5,700 কোটি, বা পার ক্যাপিটাল লোন হচ্ছে এখন 1,50,000 টাকা। 3 বছর আগে বাংলাদেশের মাথাপিছু ঋণ ছিল 1 লাখ টাকা। আপনার মাথায় ঋণের বোঝাটাই যদি এত বিশাল হয়, তাহলে সুদের হিসাবটা কত ভেবে দেখেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন কেউই সুদ খাওয়া ছাড়া থাকবে না। যদি কেউ সুদ নাও খায়, তবুও সুদের ধোঁয়া বা ধুলোবালি তাকে স্পর্শ করবে। তাহলে কি আমরা এখন সেই যুগেই বসবাস করছি, যে যুগের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বলে গেছিলেন? এতটুকু দেখেই হয়তো আপনি ভয় পেয়ে গেছেন, কিন্তু আমি হলফ করে বলতে পারি এখনো আপনার অনেক কিছুই অজানা। শুধুমাত্র আজ থেকে 2 বছর আগের কথা ধরলেও আপনার হাতে এই মুহূর্তে যদি 100 টাকার একটা নোট থাকে, সেটা আর 100 টাকা নেই, হয়ে গেছে মাত্র 65 টাকা। কারণ কি? সুদ ভিত্তিক অর্থনীতি। পাবনায় 25 থেকে 30 হাজার টাকা ঋণের মামলায় 12 জন কৃষককে পাঠানো হয়েছে কারাগারে। কারণটা কি জানেন? সুদ ভিত্তিক অর্থনীতি। সাভারের আশুলিয়ায় ঋণ শোধ করতে না পেরে অপমানে এক মধ্যবিত্ত হোটেল ব্যবসায়ী করেছেন আত্মহত্যা। কারণ কি? সুদ ভিত্তিক অর্থনীতি। আমি যদি আপনাদেরকে বলি, এই সুদের কারবার আপনি, আমি, আমরা সবাই চালাচ্ছি, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস করুন আর না করুন, আপনি যে ব্যাংক লোনের ট্র্যাপে আটকে পড়ে গেছেন, যেখান থেকে বের হওয়া বেশ মুশকিল, এই কথা সত্য। আর আজকের ভিডিওর তথ্য, উপাত্ত, ইনসাইটস আপনাকে এমন কিছু জানাবে যা শোনার জন্য আপনি একদমই প্রস্তুত নন। আপনার আমার ঋণের এই বোঝা কে তৈরি করলো? কিভাবে এত সুদের ঘানি আমাদের টানতে হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের বেশ কয়েকটি ধাপে কেস স্টাডি প্রয়োজন। কেস স্টাডি এর প্রথম প্রশ্ন, একজন মানুষের বেঁচে থাকার জন্য কি কি লাগে? উত্তর হিসেবে খুবই সহজে বলা যায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা, অর্থাৎ মানুষের মৌলিক চাহিদাগুলো। একজন মানুষ তার এই 5টি মৌলিক চাহিদা পূরণ করতে পারলেই একটা সাবলীল জীবন যাপন করতে পারে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? আমাদের এই বেসিক নেসেসিটি পূরণ করতেও আমাদের কাছে ঋণ নিতে হচ্ছে। অতিষ্ঠ দেশের 4 কোটি মানুষ খাবার কিনছে ঋণ করে খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটাচ্ছে। এটা আমাদের কথা না, বিবিসি বাংলার হেডলাইন, ঋণ করে খাবার কিনছেন দেশের 4 কোটি মানুষ। প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা, দেশে মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ মানুষ ঋণ করে তাদের মৌলিক চাহিদা মেটাচ্ছেন। মোটা দাগে অ্যানালাইসিস করলে গ্রামের 28%, শহরের 24% এবং সিটি কর্পোরেশনের 15% মানুষ এখন ব্যাংক ঋণের ট্র্যাপে ফেসে গেছে। মৌলিক চাহিদার যোগান মেটাতে 2 বেলা খাবার খেতে যদি ঋণ নিতে হয়, তাহলে বলাই যায় দেশের একটা বড় সংখ্যক মানুষ ঋণ নিতে বাধ্য। আর যেখানে ঋণ থাকবে সেখানেই অটোমেটিক্যালি সুদ চলে আসবে। তার মানে এই দাঁড়ালো আপনি সুদ খেতে বাধ্য, রীতিমতো সুদের ট্র্যাপে জর্জরিত। শুধু এই 4 ভাগের 1 ভাগ মানুষ না, আমার আপনার মতো অসংখ্য মধ্যবিত্ত মানুষ তাদের সঞ্চয় ভেঙে সংসারে ভাতের যোগান দিচ্ছে। এই পর্যন্ত শুনে আপনার কাছে মনে হতে পারে রাষ্ট্র মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ, কিন্তু এই কাহিনীর পিছনেও আছে কাহিনী। খেলা কেবল শুরু। আমার আপনার মতো কয়েক কোটি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের আর্থিকভাবে এই বেহাল দশার পেছনে না আপনি দায়ী, না মোটা দাগে রাষ্ট্র দায়ী। এখন মনে প্রশ্ন জাগতে পারে, আসল দোষটা তাহলে কার? উত্তর খুঁজতে আমাদেরকে বেশ কয়েকটা ঘটনার ইনসাইটস দেখতে হবে। সাল 2012, নামি দামি প্রতিষ্ঠান হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক সহ 26টি ব্যাংক থেকে ঋণ নিল 4,000 কোটি টাকা। এন্ড গেস হোয়াট হ্যাপেন আফটার দ্যাট? হলমার্ক গ্রুপ এখন পর্যন্ত একটা টাকাও পরিশোধ করেনি। সাল 2013, সরকারি খাতের একটি ব্যাংক সহ 5টি ব্যাংক থেকে 1,200 কোটি টাকা ঋণ নিয়েছে বিসমিল্লাহ গ্রুপ। অ্যান্ড এগেইন গেস হোয়াট? হলমার্ক গ্রুপের মতো বিসমিল্লাহ গ্রুপও একটা টাকাও পরিশোধ করেনি। সবচেয়ে অবাক করা বিষয়, সম্পূর্ণ টাকা তারা পাচার করে দিয়েছে বিদেশে, এমনকি নিজেরাও আছে বিদেশে। শুধু এই 2টা প্রতিষ্ঠান না, আমাদের দেশে কয়েকশোটা প্রতিষ্ঠান আছে যারা আইনের মতে ইচ্ছাকৃত ঋণ খেলাপি। যুগান্তর পত্রিকার হেডলাইনের ভাষায় বললে, ঋণ খেলাপি বর্তমানে নতুন এক ব্যবসা। এখন আপনি হয়তো এটা ভাবতে পারেন যে আচ্ছা, ধনীরা তারা ঋণ দিক না দিক
আমার যায় আসে না কোনো, কারণ আমি তো সেই দেশের 1/4 মানুষের মধ্যে পড়ি না যাদের এই বেসিক নেসেসিটি মিট করার জন্য লোন নেওয়া লাগে। আমি নিজে ঋণ নেও না, আমি ঋণ খেলাপিও করি না, সো সমস্যা তো নাই। সমস্যা আছে, ভয়ঙ্কর সমস্যা, এমনকি একটার সাথে আরেকটা এমন ভাবে জড়িয়ে যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি। সমস্যাটা হলো ধনীরা ঋণ নিয়ে শুধু খেলাপি করছে না, শুধু টাকা পাচারি করছে না, বরং কর বা ট্যাক্সও ফাঁকি দিচ্ছে একেবারে নিয়ম করে, যার কারণে প্রচুর পরিমাণ অর্থ সংকটে পড়ছে রাষ্ট্র আর ব্যাংকগুলো। রাষ্ট্র এই অর্থ সংকট পূরণ করতে দুইটা পদ্ধতি মেইনটেইন করে এবং সেই দুইটা পদ্ধতির মাঝে আছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর খুঁজে বের করব, কিন্তু তার আগে আমাদের আজকের ভিডিওর স্পন্সর গোজায়ান সম্পর্কে দুইটা কথা বলি। ঈদের লম্বা ছুটিকে মাথায় রেখে ঘুরে আসতে পারেন এই ব্যস্ত জীবনকে পেছনে ফেলে, মনের মতো ট্যুর গুছিয়ে সেরা বাজেটে ঘুরে আসতে পারেন বন্ধু আর পরিবার নিয়ে। সব রকম তথ্য, কোন ফ্লাইট কোন হোটেল বুক করব তা সহজেই খুঁজে পাওয়া যায় গোজায়ানে। গোজায়ান থেকে করা প্রথম বুকিং এ ব্যবহার করতে পারেন আমার কুপন কোড নাসির 500। এন্ড নাও ব্যাক টু ভিডিও। এই অর্থ সংকট পূরণ করতে রাষ্ট্র প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তারা টাকা ছাপায়, আর নতুন টাকা ছাপালে সবচেয়ে বেশি যে ক্ষতিটা হয় সেটা হলো ইনফ্লেশন। খুব সহজ ভাষায় টাকার মান কমে যাওয়া। ভিডিওর একদম শুরুতে বলা হয়েছিল যে এই 100 টাকা কিভাবে 2 বছরের মধ্যে 65 টাকা হয়ে গেছে। আশা করি এখন আপনারা সেই হিসাবটা খুব সহজে মিলাতে পারলেন। একটা দেশে যখন ইনফ্লেশন হয় তখন সব কিছুর দাম বেড়ে যায়, আর এখান থেকেই শুরু আরেকটি ধাপের নাম ক্ষুদ্র ঋণ ফাঁদ। বাড়ি ছিল, সেই বাড়িটা আমি ধ্বংস করে ফেলেছি। 40 লাখ টাকার বাড়ি আমি 12-13 লাখ টাকা বিক্রি কইরা আমি তারপর ঋণ শোধ করতে পারি না। আমার এরকম করে অত্যাচার করে, তাই জন্য আমার বলা মরে গেছে। দ্রব্যমূল্য যখন চড়াও হয় তখন মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত মানুষকে করতে হয় ঋণ, এমনকি মৌলিক চাহিদা মেটাতেও ঋণ করতে হচ্ছে। আর ব্যাংকগুলো বিদেশে পাচার হওয়া এই অর্থ তুলে নেয় ক্ষুদ্র ঋণে আরোপ করা মাত্রাতিরিক্ত সুদের মাধ্যমে। কিন্তু পরিতাপের বিষয়, বেশিরভাগ মানুষই এই ক্ষুদ্র ঋণের ফাঁদ থেকে রেহাই পায় না। ঠিক এমনই একজনের নাম সালমা বেগম। মুন্সিগঞ্জে সিরাজদিখানে কেআইন ইউনিয়নের ও ইসলামপুর গ্রামে ঋণের চাপে 2 শিশু সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। কিন্তু মনে প্রশ্ন উঠে আসে, যে ক্ষুদ্র ঋণের জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দুনিয়ার বিখ্যাত নোবেল প্রাইজ পেলেন, যাকে নিয়ে দেশের গর্বের শেষ নাই, সেই ক্ষুদ্র ঋণকেই আমরা বলছি ফাঁদ। শুধু ফাঁদ নয়, 71 টিভির হেডলাইনের ভাষায় একেবারে মরণ ফাঁদ। হ্যাঁ বলছি, কারণ শুধু সালমা বেগম না, প্রচলিত ব্যাংকের সুদ হার কিছুটা কম হলেও সেখান থেকে ঋণ পাওয়া সহজ না, যার ফলে দেশের প্রচুর মানুষ উচ্চ সুদ হারে অপ্রচলিত ব্যক্তি খাত এবং এনজিও থেকে ঋণ নিচ্ছেন। ওই ঋণের সুদ আর কিস্তি পরিশোধ করতে গিয়ে এখন তারা দিশেহারা। গত রোববার ঋণের টাকা শোধ করতে না পেরে নাটোরের লালপুরে আলামিন নামে এক ভদ্রলোক আত্মহত্যাও করেছেন। ব্যক্তি খাতে সুদের হার কতটা ভয়ানক তার প্রমাণ এই ভিডিওটি। নারায়ণগঞ্জে মাত্র 5,000 টাকা নিছিলেন উনি, নেয়ার পর এটার সুদ 2 লক্ষ টাকার বেশি উনি সুদ দিচ্ছেন। এখন পর্যন্ত আলোচনা থেকে একটা ব্যাপার সুদে আসলে ক্লিয়ার, বিশেষত মোটা দাগে ঋণ করে ভাত খাওয়া দেশের 1/4 মানুষ ঋণ এবং সুদের সাগরে হাবুডুবু খাচ্ছে ধনীদের ঋণ খেলাপি আর অর্থ পাচারের কারণে। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে ব্যক্তির ঋণের কোনো প্রয়োজন নাই সেও কিভাবে মোটা অঙ্কের ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে? সেই বা কেন ব্যাংকের থেকে লোন নিচ্ছে? যার ঋণের প্রয়োজন নেই সেও ঋণ নেয়, কারণ সে এমন এক জালে আটকা পড়েছে যার নাম কমোডিটি ফেটিশিজম। কমোডিটি ফেটিশিজম প্রতিনিয়ত নিজেকে উচ্চবিত্ত দেখানোর প্রতিযোগিতা, হোক সেটা গাড়ি কিনে, নতুন আইফোন কিনে, কিংবা বন্ধুর দেখা দেখি দামি বাইক কিনে। আর ব্যাংক তো বসেই আছে 1000টা লোনের পসরা সাজিয়ে, কার লোন, হোম লোন, বাইক লোন, ল্যান্ড লোন, এডুকেশন লোন, আর কত কি। অন্যের সামনে নিজেকে ধনী দেখাতে মানুষ জড়িয়ে যাচ্ছে সুদি কারবারিতে। ভাই, আমার মাথার উপরে ছাদ থাকলেই হলো, আমার কি দরকার লোন নিয়ে বাড়ি কেনার? আমার অফিসে যেতে, বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যেতে রিকশাই যথেষ্ট।
বস্তুত মেট্রো রেল কিংবা লোকাল বাসও খারাপ কিসে? আমার কি দরকার লোন নিয়ে গাড়ি কেনার? নিজের টাকায় এক্স করোলা না কিনে লোনের টাকায় টয়োটা সুপ্রা কিনে কি খুব বেশি শান্তিতে থাকা যায়? না, একদমই অসম্ভব, বরং অশান্তি বাড়বে। আমরা কিভাবে এক্সপেক্ট করি যে সুদের মতো জিনিসের সাথে আমরা জড়িত হব আর সেখানে আমাদের শান্তিও বাড়বে? আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আমরা জানি না এবং আমরা বুঝতেও চেষ্টা করি না যে ভাই অ্যাসেট কোনটা আর লায়াবিলিটি কোনটা। এনিওয়েজ, ওইটা আরেকটা চ্যাপ্টার। একটা সিম্পল কোয়েশ্চেন করি, ধরেন আপনার কাছে কোনো টাকা নাই, আপনি এই মগটা কিনবেন, আপনার কাছে কোনো টাকা নেই, নগদ কোনো ক্যাশ নাই, কিন্তু আমি যদি বলি যে আপনি তাও কিনতে পারবেন, আপনি কিভাবে সেই জিনিসটা কিনবেন বলেন তো? আমি আসলে যেটা বোঝাতে যাচ্ছি যে আপনার কাছে কি ভয়ঙ্কর সুদের মেশিন, যেটাকে আমরা বলি ক্রেডিট কার্ড, এটা কি আছে? হালের নতুন সংযোজন ক্রেডিট কার্ড। এখন পকেটে টাকা না থাকলেও ব্যাংকের টাকায় রীতিমতো যে কোনো প্রোডাক্ট আপনি কিনে নিতে পারেন। ভাই, আপনি জানেন না আপনি কি পরিমাণ সুদের বোঝা টানছেন। আমার পকেটের কোনো টাকা তো খরচ করতেই হবে না, বরং আমি রেস্টুরেন্টে 10% 20% ডিসকাউন্ট, আমি বিমানে পাবো 10-20% ডিসকাউন্ট, এখানে ওখানে শুধুমাত্র ক্রেডিট কার্ডে আমি এই ডিসকাউন্টগুলো পাই, কেন ডেবিট কার্ডে আমি পাই না? এবং এই সবগুলো টাকা আমি ব্যাংকের কাছ থেকে পাচ্ছি, অর্থাৎ আমার নিজের টাকা না, এটা ব্যাংকের টাকা। ভাই, আপনি বুঝতেও পারতেছেন না যে আপনি কি পরিমাণে সুদের বোঝা টানছেন। ফিরে যাব ভিডিওর একেবারে শুরুতে, যেখানে বলেছিলাম নাগরিক হিসেবে আমরা আমাদের অজান্তেই লক্ষ লক্ষ টাকার সুদ মাথায় নিয়ে চলছি। প্রশ্ন হলো, এই গ্যারাকল থেকে বের হবার কোনো কি উপায় আছে? বর্তমানে বিশ্বের ক্যাপিটালিস্টিক সোসাইটির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে জাতি হিসেবে এই সুদের চক্র থেকে আমরা বের হতে পারবো না। যতবার উচ্চবিত্ত দুষ্টু ধনী লোকরা ঋণ নিয়ে খেলাপি করবে, যতবার তারা দেশের টাকা বিদেশে পাচার করবে, যতবার তারা ট্যাক্স ফাঁকি দিয়ে চলবে, ততবার আমরা আরো বেশি করে সুদের ফাঁদে আটকে যাব। মোদ্দা কথা, রাষ্ট্র তখনই বহির্বিশ্ব থেকে ঋণ নেয় যখন দেশের ভেতরের টাকায় উন্নয়নমূলক কাজ চালাতে সে ব্যর্থ হয়। রাষ্ট্র তখনই ঋণের সুদ টানে যখন তার নিজের টাকার সংকট পড়ে। এবার আপনিই বলুন, আমরা কি সেই জামানায় নেই যেই জামানা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সচেতন করেছিলেন? এবার আপনি বলুন, এই জমানার সুদ থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি?